যা তুমি নিজের হাতে ভাঙলে সে তো আর লাগবে না কো জোড়া। যা তুমি নিজের হাতে ভাঙলে সে তো আর লাগবে না কো জোড়া। সব ফুল ভাসিয়ে দিলে জলে। নমস্কার, সুপ্রভাত। আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আমার সকল বন্ধুদের, মানে ফেসবুকের বন্ধুদের, আমার সাবস্ক্রাইবারদের এবং আমার ফলোয়ার্সদের, এবং তার সাথে শুভানুধ্যায়ীদের। এই শুভানুধ্যায়ীদের প্রতিও আমার অকুণ্ঠ ভালোবাসা থাকে, শ্রদ্ধা, অন্যান্য বন্ধুদের মতো বন্ধুদের প্রতি। আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্টস আমি খুব অনুপ্রাণিত, ভালো লাগে। যেরকম একটা ডিস্টার্ব সমাজে বা যে রাজ্যে বাস করছি, অবশ্যই ডিস্টার্বড পরিস্থিতি। আপনি টিভি খুলুন, আপনি পেপার খুলুন, দেখতে পাবেন হয় ধর্ষণ এবং যে বা খুন প্রকাশ্যে, বন্দুক নিয়ে, ছুরি নিয়ে, ভোজারি নিয়ে কুপিয়ে মেরে দিচ্ছে। এরকম ঘটনা গতকালও এরকম হয়েছে। মোটর বাইকে করে যাচ্ছে সোনারপুর বাইপাস দিয়ে, আচানক মল্লিকপুরের ওই তিনজনই বাসিন্দা, দুজন নাবালক। তো ওই বাইকের সে মানে রাইডার, প্যাসেঞ্জার বয়, ও রাত তখন প্রায় গভীর রাত, প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে আসছিল। অযথা অনর্থতা মোবাইলটা নেবে, মোবাইলটা সামনে রাখা ছিল বাইকের সামনে, পেছনে ছুরি টুরি মেরে তাকে রক্তাক্ত করে দেয়। সেই ছুরিতে আঘাতপ্রাপ্ত হয়েও সেই মানুষটা ওই পেছনের মানে ওই মোটর বাইকের সামনে দুটো নাবালক ছেলে, মাস্তান, ওরকম পরিবার থেকে এসছে। আর শাসন ব্যবস্থাও ওদেরকে সেরকমভাবে সাহায্য করছে আর কি। কোনো বিচার টিচার হয় না, ধরপাকড়ের ব্যাপার নেই, ছাড়াও পেয়ে যাচ্ছে, বা মাঝে মাঝে দেখা যাচ্ছে একদম প্রমাণিত। অত বিচার ব্যবস্থা বলছে প্রমাণ, পুলিশ ঠিক মতো প্রমাণ দিতে পারেনি, অথচ খুব দুর্ভাগ্যজনকভাবে বিচারকরাও সেরকম প্রমাণ পাচ্ছে না, বা তাকে প্রমাণিত করা যাচ্ছে না বলে দাগি আসামিদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে। এরকম হলে রাজ্য সুশাসন কবে ফিরে আসবে জানি না, বা দেশে এরকম সুশাসন কবে ফিরে আসবে জানি না। সেই ছুরি খেয়ে সেই ছেলেটা তার বাইক নিয়ে সামনের বাইককে তাড়া করে চিৎকার করতে করতে গেছে। অত রাতে লোকজন ছিল, ওই দুটো ছেলেকে ধরেছে, তারপরে পুলিশ গ্রেপ্তার করেছে। তারপরে সেই মোটর বাইক যে আঘাতপ্রাপ্ত, তাকে হাসপাতালে ভর্তি। কি হচ্ছে এগুলো আমাদের দেশে, আমাদের রাজ্যে? এগুলো কি হচ্ছে? এর জন্য প্রতিবাদ কারা করবে? কার ক্ষমতা আছে? আপনি যদি বলেন যে না, একটা যুব সমাজ, ছাত্র সমাজ করবে, যুব সমাজ, ছাত্র সমাজ করবে কী করে? তারাও তো নিজের কলেজের বা স্কুলের সহপাঠিনীদের নিজের ধর্ষণ করছে, নিজের বান্ধবীকে খুন খারাপি করছে, শিক্ষকদের বা শিক্ষিকাদের অপমান করছে, গালিগালাজ করছে, কলেজের প্রফেসরকে গায়ে হাত তুলছে। এইসব শিক্ষক সমাজ অন্যায় প্রতিবাদ করবে আপনি আশা করেন? গোল্লায় যাবে, গো টু হেল। তাই আমি আজকে একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি, নেপালের ঘটনা নিয়ে। নেপালের ঘটনাটা আমাকে খুব, মানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যেটা হয়েছে সেখান থেকেও, নেপালের মতো একটা ছোট্ট পাহাড়ি শহর, আমি বহুবার গেছি নেপাল। তো এই নেপালের মতো এরকম একটা মানে দুর্নীতিগ্রস্ত কমিউনিস্ট সরকারকে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা যতগুলো মন্ত্রী আছে এবং তার দলের নেতা বা নেত্রীরা, তারা যে দুর্নীতি করেছে, অথচ দেশে বেকার সমস্যা, অর্থনৈতিক উন্নতি তো হয়নি, অবনতি হয়েছে, ব্যবসাপত্র তলানিতে গিয়ে ঠেকেছে। আর তারা ওই জনগণের টাকায়, যেটা আমাদের রাজ্যেও হচ্ছে বা আমাদের দেশেও হচ্ছে, বা আমাদের এগুলো তো আমরা দেখেছি, সুযোগ পাচ্ছে এসে আপনি মরুন, আমি মরুন, আপনার ছেলে মেয়ে মরুন, আমার ছেলে মেয়ে মরুক, ওগুলো দেখার ওদের দরকার নেই। ওরা জনসেবা করতে কখনো আসেনি, ওরা কামাতে এসছে। রাজনীতি একটা পেশা নয়, পেশা তো ডেফিনেটলি পেশা, কিন্তু তারপরে ওটা একটা ব্যবসায়িক মনোবৃত্তি সম্পন্ন একটা পেশা। তো
থরি পরিষেবা করতে এসছে। আপনি দেখতে পাবেন যে কটা নেতা মন্ত্রী জনসভা করছে, লাখে একটা দুটো পাবেন, খুব সব, অসৎ সবাই না। গোয়ালা মানে সবাই বলবে জল দেয়, হয়তো আমি একজন গোয়ালা, আমি জল নাও দিতে পারি, কিন্তু আমাকেও লোকে বলবে আপনি গোয়ালা মানে আপনি দুধে জল মেশান। পুলিশ মানে ঘুষ খায়, তার মধ্যে অনেক সৎ পুলিশ আছে, সংখ্যায় কম, হয়তো একটা দুটো খুঁজে পাওয়া যাবে দূরবীন দিয়ে বা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে। কিন্তু ওই যে এই একটা উদাহরণ দিলাম আমি, সব পুলিশ হয়তো ঘুষ খায় না, কিন্তু পেশাটা ওরকম একটা বদনাম হয়ে গেছে, ও পুলিশ তো ঘুষ খাবে, টাকা খাবে, ছেড়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। তো সেই নেপালের ভবিষ্যৎটা কি, নেপালের ভবিষ্যৎটা কি, ওটা নিয়ে আমার একটু খুব আগ্রহ আছে যে নেপালে আগামী যে নেপালি যে রাজনীতি সেটা কি চেহারা নেবে। আপনি ভাবেন, জানতে পারেন, জানেন নেপাল একটা পাহাড়ি দেশ, ঠান্ডার দেশ, সেখানে ড্রাগস চলতেই পারে, সেখানে পাকিস্তানের আইএসআই বা অন্যান্য কিছু দেশের জঙ্গি গোষ্ঠী ওখানে ঘাঁটি খেলে বসে আছে, এবং সেটা আপনার এই কেপি শর্মা ওলির প্রধানমন্ত্রীতে, কমিউনিস্ট সরকারের প্রধানমন্ত্রীতে এগুলো হয়েছে। এরা সেখানে গিয়ে ঘাঁটি গাড়তে পেরেছে। সেখানে টুকিটাকি একটু নেশা ড্রাগস হয়, ঠান্ডা দেশে আপনি সব জায়গাতেই পাবেন টুকিটাকি, কিন্তু এরকম পাইকারি হারে আমাদের রাজ্যের মধ্যে এরকম পাইকারি হারে ছাত্র সমাজ যে সমাজবিরোধীমূলক কাজকর্ম করে, সেখানে আপনি এগুলো পাবেন। অসুবিধা আছে, করে না, সেই মানসিকতা তাদের নেই। টুকিটাকি টুকটাক পদস্খলন হয়, সেটা সব জায়গাতেই হবে, সব মানুষের মধ্যেই আপনি ভালো খারাপ গুণ পাবেন। ব্যালেন্সটা যখন নষ্ট হয়ে যাবে তখন সে ভালো বা খারাপ হিসেবে প্রতিপন্ন হবে সমাজে, এটা নিয়ম। এই বংশানুক্রমিক রাজতন্ত্রের শাসক পরিবারের অধীনে থাকতে থাকতে মানুষ অভ্যস্ত হয়ে যায়, আর তাই পুরুষাক্রমিক রাজতন্ত্র রক্ষা করা সহজতর। কিন্তু সমস্যা দেখা যায় নতুন রাজ্যত্বের ক্ষেত্রে। কিন্তু সমস্যা যেটা হয় যে সময়ের বদলের সঙ্গে সঙ্গে যখন নাগরিক শাসনতন্ত্র প্রয়োজন, তখন নতুন রাজ্যত্ব স্থাপন হলে দেখা যায় যে মানুষ শাসককে বদলানোর চেষ্টা করে। এটা কিছু কিছু ক্ষেত্রে আছে, আপনি সাউথেও পাবেন, আমাদের দেশে তামিলনাড়ুতে, কেরালায় পাবেন। 5 বছর দেখবে সরকার কীরকম উল্টে দেয়। কারণ কি জানেন, তাদের মধ্যে নাগরিক সচেতনতা এবং শিক্ষা হারটা অনেক বেশি। আপনি মিজোরামে যান, মিজোরামে হয়তো অনেকেই গেছেন, সেখানে প্রত্যেকটা লোকই ভালো ইংরাজি বলে, পুরুষ বলুন নারী বলুন। মিজোরামও কেরালাকে ছাড়িয়ে শিক্ষার দিকে 1 নম্বরে চলে গিয়েছিল। আমি জানি এখন কি এটা কি পরিস্থিতি। তো ভোটার এইভাবেই দেয়। আর আপনি তুলনামূলকভাবে আমাদের দেশের কথা চিন্তা করুন, কোনো বলার অপেক্ষা রাখে না, সময় নষ্ট করব না। একটা রাজনৈতিক দল 15 বছর 35 বছর অন্যায় অবিচার করেও মানুষ তাদের ভোট দিয়েছে, চুরি করে হোক, ডিগিং করে হোক, জাল ভোট দিয়ে হোক, ছাপ্পা ভোট দিয়ে হোক, করে তো গেছে। আপনি কোনো আন্দোলন পেয়েছেন, দেখতে পেয়েছেন? পাননি। তফাৎটা এখানে। আমি আর বাঙালি অবাঙালির মধ্যে তফাৎটা করলাম না, কারণ আমিও তো বাঙালি। যাই হোক, এই যে ঘটনাটা, আরেকটা কথা বলি, আমার সকল, দেখুন, আমার সকল শুভানুধ্যায়ীদের, আমার ফলোয়ার্সদের, বন্ধুদের এবং সাবস্ক্রাইবারদের, আমি 2টো চ্যানেল করেছি। আমার একটা ভালো ইউটিউব চ্যানেল ছিল, ওটা জানি না, ওটা বন্ধ হয়ে গেছে। ওতে আমার দেশ বিদেশে প্রচুর ব্লগ ছিল, ভ্রমণ কাহিনী, প্রচুর ভ্রমণ কাহিনী ছিল। সেগুলো আমি জানি না কী কারণে ওটা হয়ে গেছে, ওটা বন্ধ হয়ে গেছে। ভালো সাবস্ক্রাইবার ছিল, আমার প্রচুর ব্লগ ছিল, সেগুলো আমি আর উদ্ধার করতে পারিনি। দেশ এবং বিদেশে প্রচুর ভ্রমণ কাহিনী ছিল আমার, আমি নিজে শ্যুট করে তুলেছি ওগুলো। তো তাই বলছি যে আমার আপনাদের ভালোবাসা, আপনাদের
অফুরন্ত সাপোর্ট আমি পাচ্ছি। আর একটু ভালো করে পেলে আমার ভালো হয়, কাজটা করতে সুবিধা হয়। তাই আপনাদের কাছে এইটুকু অনুরোধ, আর কিছু আমার চাই না। প্রচুর কমেন্টস পাই, প্রচুর ভালোবাসা সম্পন্ন অনেক কমেন্টস আমি পাই, লেখা পাই, উৎসবপূর্ণ উৎসব ব্যঞ্জক অনেক কথা পাই, যে আমার খুব ভালো লাগে। আমি তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করি, ধন্যবাদ দিই, চেষ্টা করি প্রত্যেককে অ্যাটেন্ড করার জন্য। আর একটা কথা, যে আমার আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসাই আমার জীবনের পাথর। আমি যে কাজটা করি এটা খুব ভালোবেসে করি, এটা আমার শখ। এককালে সরকারি শিক্ষকতা করে এসেছি, একটা ইন্টারন্যাশনাল সংস্থায় চাকরি করে এসেছি। তো আমি অনেক জায়গায় ঘুরেছি। অন্ধকার এবং আলো, সুখ এবং দুঃখ I have seen. I am a great eyes witness, যার জন্য আমার ইউটিউবের নামটা দিয়েছি স্ট্রাগলার দেব। আগেরটাও ছিল তাই, লাইফ স্ট্রাগল অফ স্বপন কুমার দেব ছিল। ওটা আমি জানি না কোনো কারণে ওটা আর খুলতে পারিনি আমি। আগে আমার একটা ফেসবুক এইভাবে হ্যাক হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছে। জানি না এর মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, কোনো বিদ্বেষমূলক কোনো মনোভাব আছে কিনা বলতে পারবো না। তো যাই হোক, চেষ্টা করি আপনাদের ভালোবাসাটুকু পাওয়ার। তাই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারদের, ফলোয়ারদের বলি, বন্ধুদের বলি যে একটু ফলো করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে লাইক এবং শেয়ার করে দেবেন, এটুকু আমার কামনা। এবার আসল কথায় আসি, যে সেটা হচ্ছে যে রাজ্যত্ব যখন বিপদে পড়ে না, তখন সাধারণতন্ত্রের শাসন কতিপয় অভিজাতদের সমর্থন নিয়ে যা ইচ্ছে তাই করে যায়। আর তার উপদেশ ছিল বিচক্ষণ শাসককে এমন পাত্তা দিতে হবে যাতে শাসক গোষ্ঠীকে কিছু একজন দার্শনিক ছিলেন, বিশ্বখ্যাত দার্শনিক, ওনার নাম হচ্ছে দার্শনিক মাকিয়াভেলি। উনি বিশ্বখ্যাত তার গ্রন্থ লিখেছিলেন দ্য প্রিন্স, এবং 1500 অনেক বছর আগে, অবশ্য 1532 খ্রিস্টাব্দে প্রকাশিত ওই বইতে তিনি কিছু ভালো ভালো কথা লিখেছিলেন, যে কথাগুলো থেকে উদ্ধৃত করে আমি আমার এই ভিডিওর প্রথম দিকে কিছু কথা বললাম। আর তিনি এইটাই বলেছিলেন যে রাজ্যত্ব বিপদে পড়ে যখন সাধারণতন্ত্রের শাসক কতিপয় অভিজাতের সমর্থন নিয়ে যা ইচ্ছে তাই করে যায়। এটা আমাদের রাজ্য হয়েছে, হচ্ছেও। আর তাই এই যে দার্শনিক ম্যাকিয়াভেলির উপদেশ ছিল কি জানেন, বিচক্ষণ শাসককে এমন পন্থা নিতে হবে যাতে তিনি যাই করুন না কেন জনগণ সবসময় যেন শাসকের প্রয়োজনীয়তা অনুভব করে। শাসক এমন কিছু অরাজকতা না করে বা কামিয়ে নেওয়া, পকেট ভর্তি করা পন্থা যাতে না নেয়, গরিবের টাকার পয়সায় হরিলুট না করে, নিজে এবং নিজের ক্ষমতাসীন মন্ত্রী থেকে শুরু করে বেল চাচ্ছে আমরা সবাই যেন এই গরিব মানুষদের পয়সাগুলো, আপনার ট্যাক্সের পয়সাগুলো নিয়ে যেন পকেট ভর্তি না করে। তাহলে পাবলিক তখন প্রয়োজন অনুভব করবে, পাবলিক তখন বলবে, জনগণ বলবে এই সরকার চলে গেলে ভালো। আর আপনি যদি সুশাসন দিতে পারেন, তখন পাবলিক বলবে বা জনগণ বলবে না, এই সরকারটা কিছুদিন থাকলে আমরা খেয়ে পরে বাঁচতে পারব। এটাই তিনি বলেছিলেন। আর আরেকটা কথা কি জানি, যে সময় বদলের সঙ্গে সঙ্গে যখন নাগরিক শাসনতন্ত্র প্রয়োজন হয়, তখন নতুন শাসককে বদলানোর চেষ্টা করে, এটা ঠিক। এমনকি অস্ত্র তুলে নিতেও পিছপা হয় না, যে কথা একটু আগে আমি আপনাদের বললাম। যদি অপশাসন হয় তাহলে কিন্তু মানুষ হয়তো ক্ষোভে ফুটতে থাকে, তো দম পায় না। আমাদের রাজ্যে যেরকম পরিস্থিতি বিগত বেশ কিছু বছর ধরে এখন, যে এককালে সই করতে পারে না। আমি কোনো সাম্প্রদায়িক নিয়ে কথা বলছি না, এর মধ্যে বিভিন্ন সাম্প্রদায়িক মানুষ আছে, যে ট্রেকারে করে ট্রেকারে যারা যেত ওই প্যাসেঞ্জারদের কাছ থেকে পয়সা আদায় করত।
তার বিনিময়ে মালিকের কাছ থেকে কিছু পয়সা পেত, এবার তার জীবনযাপন চলত। এখন তার নামে মার্কেট, তার নামে একটা বিশাল মার্কেট হয়েছে। তার পুলিশ তো দূরের কথা, প্রশাসন পর্যন্ত তার টিকি ছুঁতে পারেনি, ধরা পড়েছে, জেল খাটছে। তো ইডি সিবিআই তুলে নিয়ে এসছে। ওই মানুষটা আবার এত দাপট, ঘর থেকে মেয়ে তুলে নিয়ে আসতো, সুন্দর সুন্দর মেয়েদের, বউদের তুলে নিয়ে আসতো স্বামীদের সামনে, এই তোর বউকে কালকে পাঠিয়ে দিবি, পাঠিয়ে হবে। সে পিঠে বানাতে হবে, পিঠে কীরকম বানাতে হবে সেটা আমরা বিগত কয়েক মাস আগে দেখেছি। তো এরকম লোক তারপরে এত টাকা করে ফেলেছে, লোকের জমি চুরি করেছে, জমি কেড়ে নিয়েছে, দাপট দেখিয়ে, ভয় দেখিয়ে নিজের নামে জমিগুলো করে নিয়েছে, সাঙ্গপাঙ্গদের নামে লোকের গরিবদের জমি নিয়ে মাছের ভেড়ি করে দিয়েছে, মাছ লুট করেছে বিনা পয়সায়, পয়সা দেয়নি। আর বেশি বেগড়াপাড়া করলে খালের ধারে নিয়ে গিয়ে খুনও করে দিয়েছে। তাদের বিধবা বউরা মাঝে মাঝে বৈদ্যুতিন সোশ্যাল মিডিয়াতে এসে তারা বক্তব্য রাখে, দেখুন তাদের পরিবেশ, তাদের পরিবার কত কষ্টে আছে, মেরে দেয়। চোখে গুলি করে দিয়েছে, মাথায় গুলি করে দিয়েছে, বেতাজ বাদশাহ। এগুলো করার সাহস পায় কি করে? আমি একটা উদাহরণ দিলাম আপনাকে। আরেকটা উদাহরণ হচ্ছে আপনার ধরুন বরুণ বাবু, মৃত্যু ইনস্টিটিউট শিয়ালদার কাছে একজন সরকারি স্কুলের শিক্ষক, পদবিটা মনে করতে পারছি না, বেশ কয়েক বছর আগেকার ঘটনা, সুটিয়া গ্রাম, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। তিনি প্রতিবাদ করেছিলেন এই অন্যায়। এর মধ্যে ওই এলাকার কিছু মন্ত্রী, রাজনীতি নেতারা, সেখানে একই কেস ছিল, বাড়ির মেয়েদের তুলে নিয়ে আসতো এবং অনৈতিক যে ভেড়িগুলো বোঝোতা নেই, লোকের ভেড়ি দখল করে, গায়ের জোরে দখল করে সেখান থেকে কোটি কোটি রোজগার করা, সেখানে অফিসে নিয়ে মেয়েদেরকে নির্যাতন করা, তার প্রতিবাদ করেছেন এই বরুণবাবু, মৃত্যু ইনস্টিটিউটের একজন প্রতিবাদী শিক্ষক। কিছু হয়েছে? কিছু হয়নি। বিচার ব্যবস্থা নিভৃতে কাঁদে। সেই বরুণবাবুকে কি করা হয়েছিল? স্কুল থেকে উনি ফিরেছেন, শিয়ালদার কাছে মৃত্যু ইনস্টিটিউট বলে একটা গভর্নমেন্ট স্কুল আছে, নামী স্কুল, ওই মৃত্যু ইনস্টিটিউটের উনি ছিলেন শিক্ষক। সুটিয়া গ্রাম, খুব সম্ভব উত্তর 24 পরগনার ওই শাসন এলাকা বা গোবরডাঙ্গা ওই এলাকা। তাকে সন্ধ্যাবেলা স্কুল থেকে উনি ফিরেছেন, তাকে গোবরডাঙ্গা স্টেশনে গুলি করে মেরে দেওয়া হয়। বিচার কি হয়েছে? তার অপরাধকে প্রতিবাদ করেছে। যখন তখন যাত্রার বাড়ি থেকে মেয়ে তুলে নিয়ে যেত, সুন্দরী মেয়ে তুলে নিয়ে যেত, তার মধ্যে তথাকথিত সব মানে আইডেন্টিফাইড ক্রিমিনাল, প্রভাব প্রতিপত্তিশালী। আবার এরকমও ঘটনা দেখেছি, শুনেছি, পড়েছি, তার থেকে বলছি আপনাদের। একজন প্রভাবশালী মন্ত্রী বলতে পারেন, নেতা বলতে পারেন, একজন সল্টলেকের একজন মানে বাঙালি নন, তার বউকে ভালো পদে দিবে, কাউন্সিলর বানিয়ে দেবে বা উচ্চ পদে বসাবে বলে সে তার সঙ্গে থাকতে, স্বামীকে ছেড়ে দিয়ে তার সঙ্গে থাকতে শুরু করেছে। মামলা মোকদ্দমা হয়েছে। পারে কখনো একটা সামান্য চার্টার অ্যাকাউন্টের একটা প্রভাব প্রতিপত্তিশালী মন্ত্রী বলুন, নেতা বলুন, তার সঙ্গে পারে? এগুলো শোনার কথা, পেপারে দেখেছি, খবরে বেরিয়েছে, এগুলো আমি জাস্ট শেয়ার করব। এইসব ঘটনা ঘটছে আর ঘটবেও, কিছু করার নেই। তার কারণ কি? কারা করবে? তারাই তো সমাজবিরোধীমূলক কাজে লিপ্ত। কিন্তু জেন জি, এর পুরো নাম হচ্ছে জেনারেশন জেড, নেপালে ছাত্র সমাজ, প্রধানত এটা 13 বছর থেকে 19 বছরের মধ্যে এই আন্দোলনটা হয়েছিল। এবং আমি ধরলাম প্রাক্তন ছাত্রছাত্রী যদি বেরিয়ে থাকে, বয়স হয়তো ধরুন 13 থেকে 28 বছর। এরা তো এত কম সময়ের মধ্যে আন্দোলনটা করে একটা কমিউনিস্ট প্রভাব প্রতিপত্তিশালী শিকড় গাড়া রেজিমেন্ট পার্টি, কমিউনিস্ট, যেটা আমাদের রাজ্যে 35 বছর চাকরি করে গেছে, চাকরি বলছি 35 বছর রাজত্ব করে গেছে, আর তার কুফল আমরা পেয়েছি। আমার মতো যারা জেনারেশন তারা পেয়েছে 80 সালে। নো ডাউট পড়াশোনার ক্ষেত্রে অত ভালো ওখানে এরকম ছিল না যে কলেজে নিয়ে গিয়ে, সংসদ ভবনে নিয়ে গিয়ে নিজের সহপাঠিনীকে বা সেই কলেজের ছাত্রীকে ধর্ষণ করা হয়। সেসব ঘটনা আমাদের সঙ্গে ঘটতো না, যেটা আজকাল
ঘটছে দেখতে পাচ্ছি। কিন্তু নেপালে এই আন্দোলনটা যে ঘটেছে, এই বিষয়টা আমি বলতে চাই, অন্যায় প্রতিবাদ কারা করবে? যাদের দম আছে। এই দমটা থাকা প্রয়োজন। আর যদি যে দম নিয়ে কাজ করবে সেই যদি চরিত্রহীন বা চরিত্রী না হয়, সমাজবিরোধীমূলক কাজকর্ম করে, সে 10টা পাবলিকের হয়ে অন্যায় প্রতিবাদ করার হিম্মত রাখতে পারবে? ক্ষমতা আছে? কখনো পারবে না, ডেফিনেটলি না। তাই 1961 সালে নেপালের রাজা, মানে রাজা মহেন্দ্র, নাম নিশ্চয়ই শুনেছেন, নেপালের রাজা মহেন্দ্র, উনি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে পঞ্চায়েতের নামে একটা নয়া ক্ষমতাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন 1961 সালে, আমার জন্মের আগে। আর 1990 সালে নেপালের রাজা যে মানে জনগণের আন্দোলন শুরু, মানে 90 সালে আরেকটা রাজতন্ত্রের বিরুদ্ধে নেপালের জনগণ একটা আন্দোলন শুরু করে। কেন শুরু করে? রাজা তখন ছিলেন বীরেন্দ্র শাহ। সেই রাজা বীরেন্দ্র শাহ দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, যেটা মহেন্দ্র শাহ করেছিলেন। তারপরে পঞ্চায়েত ব্যবস্থা বাতিল করতে বাধ্য হন তিনি 96 সালে, মানে 1996 সালে শুরু হয়ে যায় মাওবাদীদের হিংসাত্মক বিদ্রোহ। 1908-এ রাজতন্ত্র সম্পূর্ণ অবলুপ্ত হয়। আর 2015-তে নতুন সংবিধান রচনা করে কেপি শর্মা ওলি ক্ষমতাসীন হন। তখন কিন্তু নেপাল সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র ছিল। এখন ওটা আমাদের দেশের মতো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সব আসতে পারে। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি সবাই মিলেমিশে থাকুক, এটা বাঞ্ছনীয়, সবাই চায়। কিন্তু নিশ্চয় জনগণ এটা চায় না যে আমি যে ধর্মের লোক, আমার নিজের মতাদর্শ আমি অন্য একটি ধর্মের মতাদর্শের উপরে, ধর্মীয় আচার বিধির উপরে দাদাগিরি করব, চাপিয়ে দেব, এটা ঠিক নয়। যার ফলে কী হয় জানেন? জাতি দাঙ্গা শুরু হয়, দুটো সম্প্রদায়ের মধ্যে বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, যেটা আমরা বাংলাদেশে দেখছি। 2024 সালের ওই 5ই আগস্ট, 5th আগস্ট হাসিনা যখন চলে গেল, তাকে যখন দেশটা করতে বাধ্য করলো, তারপরে যা ঘটনাগুলো ঘটেছে সেগুলো আপনারা সব জানেন। এ নিয়ে আমি অনেক ভিডিও করেছি। আর এই হলো তারপর থেকে এই যে আমি বললাম আপনাকে 2015 থেকে যখন এই কেপি শর্মা ওলি এলো, খড়গ প্রসাদ শর্মা ওলি, তারপর থেকে শুরু হলো এই ঘটনাগুলো। তখন রাজতন্ত্রের যে জিনিসগুলো ছিল সেটা এখন পুরোপুরি অবলুপ্তি হয়ে গেল। এইবার দেখুন তার পরিস্থিতিটা কি হলো। আজ এমন ঘটনার সাক্ষী হতে হলো যেখানে দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হলো। শুধু প্রধানমন্ত্রী না, মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে, তাদেরকে পেটানো হয়েছে, বিবস্ত্র করে পেটানো হয়েছে, জলে ফেলে দেওয়া হয়েছে। এরকম আন্দোলন আমরা আমাদের দেশে কল্পনা করতে পারি না। তো তার চিন্তা করে মানুষ অপশাসন কতটা হলে একটা ছাত্র একদম 13 বছর থেকে ক্লাস 9-10-এ মনে হয় রাস্তায় নেমে এইরকম কার্যগুলো করেছে, যদিও এগুলো সমর্থনযোগ্য নয়। খুন খারাপি করা, সরকারি দপ্তর আগুন জ্বালিয়ে দেওয়া, গাড়ি ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা আন্দোলনের নামে এগুলো করা সমর্থনযোগ্য নয়, আমি সমর্থন করি না। আর বিদ্রোহীরা কমপক্ষে 5 জন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। কিন্তু কারা এই পরিবর্তনের কারিগর? আমরা
এতক্ষণে জেনে গেছি যে এই আন্দোলনের কাণ্ডারি নবীন প্রজন্ম, যাদের বলা হয় জেনারেশন জেড, যাকে সংক্ষেপে বলা হয় জেন জি, জেনারেশন জেড পুরো নামটা, অদ্ভুত নাম। আর 19-20 বছরের ছেলেমেয়েরা, মানে জেনারেশন জেড বা জেন জি সংক্ষেপে, এটার মানে হচ্ছে ওই 13 বছর থেকে 19-20 বছরের ছেলেমেয়ে, যারা এখনো পড়ছে স্কুল বা কলেজে, আর যারা পাস করে গেছে প্রাক্তন, তাদের ধরুন ওই 20 থেকে 28 বছরের মধ্যে, যদি তারা ছাত্র এখন নয় বা ছাত্রী নন, কেউ তারও এই আন্দোলনে যোগ দিয়েছে এদেরকে সাপোর্ট করার জন্য। মাত্র কয়েক মাস আগে ফেসবুকে দেখা গেল একটা নতুন অ্যাকাউন্ট চালু হয়েছে, আর এই অ্যাকাউন্টের নাম কি জানেন? নেক্সট জেনারেশন নেপাল। আর এই পাতায় নেপালের চলতি পরিস্থিতি নিয়ে একের পর এক পোস্ট হতে লাগলো। ক্রমশ পোস্টগুলি দাবানলের মতো ছড়িয়ে পড়ল কাঠমান্ডুর সমাজ জীবনে। রাস্তায় নামলো যুব সমাজ। গত 8ই সেপ্টেম্বর, যেটা হয়েছে সোমবার, নেপালে। 1996 সাল থেকে 2012 সালের মধ্যে যারা জন্মেছে তাদেরই তো বলা হয় জেন জি বা জেনারেশন জেড। এত কম বয়সের এত রাগ, এত হতাশা, এত অসন্তোষ আছড়ে পড়ল নেপালের শীর্ষ নেতাদের বিরুদ্ধে, কমিউনিস্ট সরকারের উপরে। যারা ক্ষমতায় ছিলেন তারা মূলত প্রবীণ, সব ধরুন 60, 70+, 75+ এজ ক্ষমতায় ছিল, ভোগ করছিল। নবীন প্রজন্মের প্রতিনিধির সংখ্যা কাঠমান্ডুর তত্ত্বে খুবই কম। নেপালে সব বয়স্করাই, প্রবীণরাই ক্ষমতায় এসছে, নবীনের সংখ্যা নেই বললেই হয়। আর এই আন্দোলন যখন চরমে ওঠে তখনই সরকার 25টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর উপর নিষেধাজ্ঞা জারি করে। এই কেপি শর্মা ওলি গভর্নমেন্ট, কমিউনিস্ট সরকার। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, ইউটিউব সমস্ত কিছু এই ওলি সরকার বন্ধ করে দেয়, যাতে আমাদের দুর্নীতিগুলো, সমাজবিরোধীমূলক কাজগুলো, দেশবিরোধী কাজগুলো যাতে জনগণ জানতে না পারে। আর এই ডিজিটাল নিষেধাজ্ঞাটাই হয়ে গেল এই আন্দোলনের মুখ্য অনুপ্রেরণা। ঘৃতাহুতি দিল, আগুনে ঘৃতাহুতি দিল, এই আন্দোলনের আগুনে ঘৃতাহুতি দিল এই নিষেধাজ্ঞাগুলো। আর তার ফলে কি হলো জানেন? এই যে শাসক গোষ্ঠী বিদ্রোহী আন্দোলনটা, এটা এতটা মারমুখী হয়ে উঠল এবং চারিদিকে ছড়িয়ে পড়লো যে হতাশা, সেটাকে সঙ্গী করে এই আন্দোলনটা এমনভাবে ছড়িয়ে পড়ল যে পুলিশের গুলিতে 19 জন মারা গেল। যুব সমাজ, 13 থেকে 19 বছর প্লাস প্রাক্তন ছাত্রছাত্রী যদি থাকে 28 বছর ধরুন, আপ টু 28 ইয়ার্স ওল্ড, তারা এত মারমুখী হয়ে উঠল, এতটাই ক্ষোভ, এতটাই হতাশা, এতটাই রাগ এই ওলি সরকারের দুর্নীতির বিরুদ্ধে, যে তোমরা জনসাধারণের টাকায় মস্তি করছো, তোমাদের পরিবার, তোমাদের ছেলে মেয়ে আমোদ প্রমোদে জীবন কাটাচ্ছে, আর আমরা চাকরি পাচ্ছি না, পড়ে ব্যবসাপত্র করতে পারছি না, রোজগার নেই, সেসব দিকে চিন্তা করার কিছু নেই। এই ক্ষোভটা রীতিমতো এই আন্দোলনে কাজে দিয়েছে, এটাই উস্কে দিয়েছে। অনেক ক্ষোভ, মিডিয়া বন্ধ করেছে, সেটা তো লাস্ট চূড়ান্ত একটা ভুল কাজ করেছে ওলি সরকার। আর তারপরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড। আর এইসব শেষে প্রতিবাদকারী কি করলো জানেন? ঘোষণা করলো যে সংসদ ভবনের সামনে তারা একটা বড় জনসভা করবে, আর সেই জনসভা করার অনুমতি ওলি সরকার দেয়নি। আর তাতেই আন্দোলন একটা চরম জায়গায় গিয়ে পৌঁছায়। একের পর এক প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেয় এই আন্দোলনকারীরা।
শুধু তো অলি নয়, এবার নামগুলো বলি: পুষ্পকমল দাহাল, মাধব কুমার নেপাল, ঝাড়ানাথ কানাল, শের বাহাদুর দেওবা। সেনাবাহিনী না থাকলে এই মানুষগুলো, এই মন্ত্রীগুলো, এই নেতাগুলো, নেত্রীগুলো সব প্রাণে মারা যেত। সেনাবাহিনী এদের এসে বাঁচিয়েছে এবং প্রাইভেট হেলিকপ্টার করে কিছু মার খেয়েছে, বিবস্ত্র হয়ে তাদেরকে রাস্তায় কেলিয়েছে জনসাধারণ এবং ওই ছাত্রছাত্রীর আন্দোলনকারীরা। আর পুলিশও কিছু মন্ত্রী নেতা হেলিকপ্টার করে দেশের বাইরে পালিয়ে গেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, মেরেই ফেলতে। আর শুধু তো মানে দেখুন, এই মানুষগুলো বাঁচত না, এটা ঠিক। আরেকটা কথা দেখুন, পিএন খানালের স্ত্রী নিজের বাড়িতে এমনভাবে অগ্নিদগ্ধ হলেন, এটা দুঃখজনক ঘটনা, সমর্থনযোগ্য নয়। এই যে পিএন খানালের স্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন নেপালে, তার নিজের বাড়িতে এমনভাবে অগ্নিদগ্ধ হলেন, মানে ছিটকিনি লাগিয়ে দেওয়া হলো, ওনার স্ত্রী ভেতরে ছিল, আগুন লাগিয়ে দিল, ওনার স্ত্রী জ্বলন্ত মরে মানে পুড়ে মারা গেলেন, অগ্নিদগ্ধ অবস্থা। এটা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু আন্দোলন যখন মানবিকী হয়ে যায়, এত দিনের ক্ষোভ, এত বছরের ক্ষোভ, এত বছর অভিমান, রাগ, হিংসা হঠাৎ যে বিস্ফোরিত হয়ে যায়, পরিণতিটা এরকমই হয়, কিছু করার নেই। আর দেখুন, দেওবা এবং তার স্ত্রী, এই যে আরজু দেওবা, যে নেপালের বিদেশমন্ত্রী, তাদের উপরে আক্রমণ নেমে এলো। আর অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেল, এক একটা মন্ত্রীর পরিস্থিতি কি হয়েছিল। এই পাউডেলকে এবং সাংসদ একনাথ ঢাকলেকে নগ্ন করে রাস্তায় বেধক পেটানো হয়েছে এবং তাদেরকে হাঁটানো হয়েছে প্রকাশ্য রাস্তায়। এই ক্রোধ কিছুদিন আগে বাংলাদেশে দেখেছি, আর সেখানেও রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। তার আগে দেখেছি শ্রীলঙ্কায়, আমাদের পার্শ্ববর্তী রাজ্য। কিন্তু নেপালের এই ঘটনা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারির জন্য নয়। নেপালের অন্তত 3টি কারণ আছে নেপালের এই পরিস্থিতির জন্য, এই আন্দোলনের জন্য বলে মনে করা হচ্ছে। প্রথমত কি, দেশের আর্থিক অবস্থা দ্রুত অবনতি। নেপালের ধনীরা ক্রমাগত আরও ধনী হয়েছে, গরিব আরও গরিব হয়েছে। মন্ত্রী, নেতা নেত্রীদের, প্রভাবশালীদের ছেলেমেয়েরা আয়ের সুযোগ পেয়েছে, ভালো জায়গায় চাকরি পেয়েছে, ব্যবসা করার সুযোগ পেয়েছে। আর যারা প্রভাবশালী নয়, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা চাকরি পায়নি, দেশ ছেড়ে অন্য জায়গায় চাকরি পেটের তাগিদে অন্য দেশে গিয়ে যেতে হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে, না খেয়ে মরতে হয়েছে, চাকরির জন্য ঘুরতে হয়েছে, ব্যবসাপত্র তারা করতে পারেনি, যেহেতু তারা কোনো নেতা মন্ত্রীর ছেলেমেয়ে নয়। এই যে সামরিক শাসন এবং অভিজাততন্ত্র, চূড়ান্ত বিলাসিতার জীবনযাপন, এরা অভ্যস্ত হয়ে গিয়েছিল শাসক গোষ্ঠীর পরিবার এবং শাসক গোষ্ঠীর নেতা নেত্রীরা, মন্ত্রীরা। আর এটাই কারণ একটা। আর নেপালের আমজনতা অপরিসীম দারিদ্র্যের মুখোমুখি, যারা প্রভাবশালী নয়, ক্ষমতা যারা নেই, আমজনতা, সাধারণ ছাপোষা আমজনতা, তাদের পরিবার, তাদের ছেলেমেয়ে, তারা নিজেরা। এই আর্থিক দুরবস্থায় একটা অসন্তোষের আবহাওয়া পুঞ্জীভূত করেছিল, তৈরি করেছিল। আর এই অসন্তোষ সব থেকে ক্ষতিগ্রস্ত হলো এই জেনজি। কিন্তু আর দ্বিতীয়ত কারণ কি, এই কেপি শর্মা ওলির রাজনৈতিক কর্তৃত্বের, এই রাজতন্ত্রের বদলে যে কর্তৃত্বটা ওলি করেছিলেন, এই ওলি সংসদীয় গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তার জামানা রাজনৈতিক ব্যভিচার এবং স্বৈরতন্ত্র নির্বাচিত গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে আরও ভয়াবহ চেহারা নেয়। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বা আমরা ভারতবর্ষের বাসিন্দা, আমরা বিভিন্ন রাজ্যের বাসিন্দা, যেসব রাজ্যে সব দুর্নীতিমূলক ঘটছে, সেসব আমরা পশ্চিমবঙ্গে বিগত বেশ কিছু বছর ধরে এখনও দেখছি, হচ্ছে। তবে এর ফল কী হবে, আগামী বছর 2026 সালে একটা বিধানসভা ভোট আসছে, দেখা যাক। আমি খুব গর্বিত, জানেন, যে আমার
এই যে এত সাবস্ক্রাইবার, এত বন্ধু, এত ভালোবাসার আশীর্বাদ করার মানুষ আছে আমার উপরে, আমার জন্য, বা এত ফলোয়ার্স, তারা কিন্তু প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান, আই ওয়ান্ট টু মেনশন, প্রত্যেকে কিন্তু এডুকেটেড, হাই এডুকেটেড, শিক্ষিত, অ্যারিস্টোক্র্যাটেড পার্সন, যার জন্য তারা আমার চ্যানেলগুলো দেখে, বাইট দেয়, কমেন্টস করে। কারণ আমার চ্যানেল তো ওইসব ছ্যাবড়া বা ছোকরাদের জন্য নয়। আমার চ্যানেল, আমি তো ওইসব ছ্যাবলামো আজেবাজে নিয়ে ভিডিও করি না, আমার দরকার হয় না, আমার শিক্ষাও সেটা পারমিট করবে না। তাতে আমার লাইক হলে হবে, সাবস্ক্রাইব থাকলে থাকবে, ফলোয়ার্স না থাকলে না থাকবে, কিন্তু একটা পার্ট আমি পাচ্ছি শিক্ষিতা, বিবেক সচেতন বোধী মানুষ, আমার ফলোয়ার্স, আমার শুভেচ্ছাদায়ী, আমার সাবস্ক্রাইবার্স, আমার বন্ধু, আমার বান্ধবী, এটা আমার গর্ব। এটা মাঝখানে বললাম, এটা প্রসঙ্গ আস্তে আস্তে বললাম আর কি। তো এই জন্য আমার এত মানুষ আমার ভিডিও দেখে, আমার লেখা পড়ে। আর এই যে ব্যাপারটা এমনভাবে ঘটলো যে অলি নিজেকে তত শক্তিশালী নেতা প্রতিপন্ন করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন, যতই তার বিরুদ্ধে অভাব, অভিযোগ, আন্দোলন, প্রতিবাদ, মিটিং হচ্ছিল, তিনি তত চেপে বসলেন। এই পরিণতি ভালো হয় না, হলেও না। আর যেখানে হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, অপেক্ষা করতে হবে। রাজ্যটাকে মিলে গেলে ডেফিনেটলি হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ ভোট তো আমরাই দিয়েছি না। এইসব অপকর্মের ফল, অপশাসনের ফলেও আমরা ভোট দিয়েও যাচ্ছি, কিছু কিছু স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য। আর কিছু তো মানে গায়ের জোড়ামি আছে, চমকানি আছে, ধমকানি আছে। তাই এই পরিণতিটার ইতিহাস কখন কাউকে ক্ষমা করেন। আমরা অতীতে দেখেছি, মোগল সমাজে দেখেছি কিভাবে প্রভাব প্রতিপত্তিশালী সম্রাটরা, রাজারা একের পর ধ্বংস হয়ে গেছে, মৃত্যুমুখে পতিত হয়েছে। একটারে দাপট, 1 সেকেন্ডে নিশ্চিহ্ন হয়ে গেছে। অপেক্ষা করতে হবে। অরাজকতার, চরিত্রহীনতার, সমাজবিরোধিতার কার্যকলাপে অবশ্যই শেষ একটা জায়গায় এসে থামতে হয়। চাকরি জীবনে একটা জায়গায় এসে আপনাকে থামতে হবে। কর্মজীবনে একটা জায়গায় এসে আপনাকে ফুল স্টপ বা দাড়ি দিতে হবে। উচ্ছৃঙ্খলতা, প্রাণবন্ততা, বিশৃঙ্খলতার তার একটা জায়গায় এসে আপনাকে এই উন্মত্ততা আপনাকে থামতে হবে। এটা আমি খারাপ দিকটা বললাম। আর ভালো দিকটা তো আপনারা জানেন, প্রাণবন্ত যারা সোশ্যাল ওয়ার্ক করে, সমাজের কাজ করে, তারা দীর্ঘজীবী হয়। কারণ তাদের সৎ চিন্তা, লোকের ক্ষতির চিন্তা তারা করে না। রাতে ভালো ঘুমায়, সৎ পথে থাকে, ইডি বা সিবিআইয়ের ভয় থাকে না। আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদটুকু থাকে, তার উপরে সবচেয়ে বড় যেটা উপরওয়ালা ভগবানের আশীর্বাদ থাকে। এবার যেটা আমি বলছিলাম যে যুগে যুগে সমাজে এমন দৃশ্য দেখা যায়, কিছু মানুষ ক্ষমতায় থাকতে চায়, ভোগ বিলাসে কে ছাড়তে চায় বলুন? কিন্তু যখন মানুষের অসন্তোষ বাড়ে, তখন ক্ষমতায় টিকে থাকতে যেনতেন প্রকারে আরও বেশি দুর্নীত হয়ে শাসক বাহুবলী হওয়ার চেষ্টা করে। তার জন্য সে তার চামচা বেলচা, তার পুলিশ, তার সেনাবাহিনীকে লেলিয়ে দেয়, মানে হিতে জ্ঞান হারিয়ে ফেলে। আর তখন আর সেই কারণে আলাপ আলোচনার পথে না গিয়ে নানা রকম দমনমূলক নিষেধাজ্ঞা জারি করে সেই শাসক গোষ্ঠী। গ্রেপ্তারি, ফড়া ছুটিয়ে সামরিক এবং পুলিশ বাহিনী দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করার একটা প্রবণতা থাকে। এটা আমরা বাংলাদেশেও দেখেছি, শ্রীলঙ্কাতেও দেখেছি। শাসক গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকার জন্য এই আন্দোলন বা প্রতিবাদ, অপকর্ম ঢাকার জন্য এইসব বিদ্বেষমূলক নিপীড়ন, দুর্বিনীত অত্যাচার
পাবলিকের উপর, আন্দোলনকারীদের উপরে শুরু করে তার নিজস্ব পুলিশ বাহিনী নিয়ে, নিজস্ব সামরিক বাহিনী নিয়ে, নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়ে, নিজস্ব ক্যাডার নিয়ে, নিজস্ব চেলাচামড়া নিয়ে, নিজের রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে। তাতে কি বাঁচা যাবে? ক্ষণিকের জন্য হয়তো বাঁচা যাবে। ক্ষমতা থেকে চলে গেলে এই যে এত বিলাস, এত বৈভব, এত সম্মান, এত অর্থ রোজগার, এত ক্ষমতা, ছেলেমেয়ের কি হবে, পরিবারের কি হবে, আমার কি হবে, কুড়ে করে খায়। সেই চেষ্টাটা করেছিলেন এই কেপি, প্রাক্তন প্রধানমন্ত্রী নেপালে, খড়গ প্রসাদ শর্মা ওলি, আর সেটাই হয়ে গেল বুমেরাং। তৃতীয়ত, মানে থার্ড পয়েন্ট, যে কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা হলো চীনের হাতে অতিরিক্ত তামাক সেবন। নেপালকে চিরকাল ভারতের এবং চীনের মধ্যে ভারসাম্য রেখে চলতে হয়েছে। ভারতের সঙ্গে নেপালের বন্ধুত্ব সুপ্রাচীন। নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর 2015 সালে এই ওলি নতুন সংবিধান রচনা করে প্রধানমন্ত্রী হয়েছেন। এটা কমিউনিস্টদের চরিত্র আমরা সব জায়গাতেই দেখেছি, আমাদের রাজ্যও দেখেছি। কেরালাতে করতে পারেনি, কেরালাতে কমিউনিস্ট সরকার, কেরালাতে করতে পারেনি কারণ কেরালার জনসাধারণ কিন্তু উচ্চ শিক্ষিত, তারা গদি উল্টেও দিয়েছে 5 বছর অন্তর। এটা মাথায় রাখবেন। কেরালা আমি গেছি, আমার চাকরির সাথে প্রচুর কেরালান ফ্রেন্ডস আমার আছে, এখনও আছে, তাদের সাথে যোগাযোগ আছে, এবং তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, ওরা ভালো ইংরেজি বলে, হয়তো উচ্চারণটা একটু এদিক ওদিক গড়বড় হয়, কিন্তু তাদের মধ্যে ইউনিটিটা আমি দেখেছি। চা খাবে একসঙ্গে বসে, আড্ডা মারছে একসঙ্গে বসে, আপনি এটা কল্পনা করতে পারবেন না। তাদের মধ্যে কোনো ইনকাম জিন্দাবাদ, বেতন বাড়াও, ভাতা বাড়াও, স্ট্রাইক ডেকে দেবে, এই ধরনের কিন্তু নয়। এই ধরনের গ্রুপিজম, আই এম নট টেলিং দ্যাট, যেটা আমরা বাঙালিরা করে থাকি। যার জন্য আপনি দেখুন আজকে আমাদের বাঙালিদের অবস্থা কোথায়। আপনি আজকে এখানকার বঙ্গীয় বাঙালিদের সঙ্গে আপনি বিদেশে প্রবাসী বাঙালিদের একটা মিলান, সব ভাষা একই, জন্ম এখানে হয়েছে কলকাতা, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে। হয়তো আজকে নিজের ক্ষমতার জোরে হোক, নিজের ট্যালেন্টের জোরে হোক, ভাগ্যের জোরে হোক, নিজের পরিশ্রমের জোরে হোক, আজকে বিদেশে গিয়ে, বিভিন্ন দেশে গিয়ে তার প্রতিষ্ঠিত হয়েছে। I have met with them during my service, visited some countries. আমি দেখেছি তাদের ব্যবহার, তাদের আপ্যায়ন। আপনি পাবেন এই ধরনের আপ্যায়ন, আতিথ্য আপনি আমাদের দেশ রাজ্যের কোনো বাঙালিদের কাছ থেকে আপনি পাবেন? একদম। আমি পারছি না, আপনি উপর উঠেছেন, পা ধরে কাঁকড়ার মতো টেনে ধরে নিচে নামিয়ে দেবো। দিস ইজ দ্য ফ্যাক্ট। আর যেটা আমি বলছিলাম যে নেপালের সঙ্গে ভারতের একটা সম্পর্কের ক্রমাগত অবনতি হয়েছে এই পর্যন্ত অলির সময়। তিনি চীনপন্থী, চীনের দিকে বেশি ঘেঁষেছেন। তার কারণ হচ্ছে আমি চীনের থেকে তো বেশি কিছু পাবো, আমার ক্ষমতাটা একটু দীর্ঘস্থায়ী হবে, আমার পরিবারের ভালো হবে, দেশের ভালো হবে কিনা সেসব চিন্তা উনি করেননি। যার ফলে কি হলো জানেন, নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র, এটা মনে রাখবেন। আর সেই কারণে বিজেপি নেপালে গিয়ে হিন্দুত্ববাদী রাজনীতির প্রচারে নেমে পড়েছিল, অবশ্য লাভ কিছু হয়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ব্যাপারে মোদির চেয়েও কয়েক ধাপ বেশি এগিয়ে গিয়েছিলেন, তিনি নেপালে গিয়েছিলেন। হিন্দু মানে কাঠমান্ডুতে গিয়ে এই যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উনি রীতিমতো হিন্দু সন্ন্যাসীর প্রচার অভিযান চালিয়ে ভেবেছিলেন যে, তার রাজনৈতিক অভিযান চালিয়ে ভেবেছিলেন যে যদি ফায়দা কিছু পাওয়া যায় আমার দলের পক্ষে। কিন্তু জানেন পরিস্থিতিটা, বিশেষত তার নিজের কেন্দ্র নেপালের সীমান্তবর্তী গোরক্ষপুরের মুখিয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভেবেছিলেন তাই, আর তাতে 16 আনার উপরে 18 আনা লাভ পাবেন বলে তিনি ভেবেছিলেন। উত্তরপ্রদেশের বর্ডার, বিহারের বর্ডার কিন্তু নেপাল। কিন্তু কি হলো জানেন, এটা খুব শিক্ষণীয় ব্যাপার।
হয়তো হওয়াটা উচিত ছিল, ভেবেছিলেন তিনি, আমরাও ভেবেছি তাই হওয়া উচিত। কিন্তু ব্যাপারটা কি হলো জানেন, এখানেই তফাৎ নেপালের সঙ্গে আমাদের তফাৎটা এখানে। বিশেষত তার এই যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেটা করতে গিয়েছিলেন, যে এমন যে মানে নেপালের যে আধুনিক যুব সমাজ যে এখনো হিন্দুত্ববাদী রাষ্ট্রের চেয়ে চাকরি ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু বুঝতেও এতটুকু ভুল হয়েছিল না, যেটা ভুল হয়েছিল এই ভারতের যেসব নেতারা গিয়ে সে বক্তৃতা দিয়েছিলেন তাদের। কারণ নেপাল এর ফলে কি হয়েছিল জানেন, চীনের প্রভাবটা আরো বেড়েছিল। তারা কিন্তু হিন্দুত্ববাদীটাকে প্রাধান্য না দিয়ে তারা চেয়েছিল আমাদের চাকরি চাই, অর্থনৈতিক দৃঢ়তা চাই, উন্নতি চাই, ব্যবসা বাণিজ্য ভালো হওয়া চাই, শিক্ষা দীক্ষায় যেন, স্বাস্থ্যতের জন্য আমরা আরো উন্নত করতে পারি। হিন্দু রাষ্ট্র তখন ছিল, ভাবধারাটা ছিল, এটা তারা ভেবেছে সবসময়। যার ফলে আমরা সেখানে কিছু সেরকমভাবে সুফলটা পাইনি। আর সেই ফলে কি হয়েছে, চীন গেছে ওখানে দখল করে নিয়েছে। আর যার ফলে কি হয়েছে জানেন, নেপালের যে ব্যবস্থাটা যে কিছুদিন আগে মানে এইটা হয়েছে, তার কথা হচ্ছে একটা সময়ে যেটা হয়েছে সেটা আপনি ভাবতে পারবেন না, যে ভারতীয় টাকার প্রচলন পর্যন্ত কাঠমান্ডু নিজের চোখে আমিও দেখেছিলাম। এই চীনা প্রভাব ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকে সক্রিয়, এমন একটা ধারণা অনেক বিশিষ্ট কূটনীতিবিদদের মধ্যে রয়েছে। আপনি জানেন যে ভারতীয় টাকার প্রচলনও কাঠমান্ডুতে আমি দেখেছিলাম, আর সেটা মানে হয়েছিল সেখানে আমরা চীনা টাকাও আমি দেখেছি বিভিন্ন মুদি দোকানে, ভারতের মধ্যেও চলতো নিজের। আর এই চীনা প্রভাব ঠেকাতে যায় মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কিছু করেছে, অনেক বিশিষ্ট কূটনীতিবিদদের মধ্যে রয়েছে। এমনকি এই ঘটনার পর কোনো মহল থেকে এই কথা বলা হচ্ছে যে কিভাবে এত অল্প বয়সী এত সুপরিকল্পিতভাবে একটা আন্দোলনকে আক্রমণের জায়গায় নিয়ে যেতে পারে। সত্যি তাই, এত অল্প সময়ের মধ্যে কি করে নিয়ে যেতে চায়। আরেকটা কথা কি জানেন, আমি আরেকটা দেখেছিলাম যে চীনের টাকা মুদি দোকানে পর্যন্ত খুব সহজে চলছে, অস্বীকার করা যায় না। কোনো একটা সময় এইসব জায়গায় কিন্তু ভারতীয় টাকাও চলতো, যেটা আমি একটু আগে বললাম। যাই হোক, আরেকটা কথা যেটা বলছিলাম আমি, যে মানে এত অল্প বয়সের এত সুপরিকল্পিতভাবে, এত সংগঠিতভাবে কিভাবে প্রাক্তন প্রধানমন্ত্রীর মানে এই আন্দোলনের ঝাঁসটাকে, আক্রমণটাকে সারা জায়গা ছড়িয়ে দিল পরিকল্পিতভাবে, খুব প্রভাবভাবে, শক্তিশালীভাবে। আর যার ফলে কি হলো, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিতে পারে, কিভাবে তাদের হাতে এত মানে অত্যাধুনিক অস্ত্র এলো, কিভাবে তাদের আক্রমণের প্যাটার্নের মধ্যে মাওবাদী আক্রমণের সাদৃশ্য খুঁজে পাওয়া গেল, মানে ইত্যাদি ইত্যাদি। এইসব কিন্তু তদন্ত সাপেক্ষ, অনেক প্রশ্ন উস্কে দেয় কি তাহলে এদের পিছনে কি আরো কোনো শক্তিশালী কোনো শক্তি বা দল ছিল, হতে পারে। আর এই ঘটনার ডিপ স্টেট মিন্স ইউনাইটেড অফ আমেরিকা ভূমিকা কতটা তা নিয়ে গুজব চলতেই পারে, সন্দেহের ঊর্ধ্বে নয়। তবে প্রমাণ ছাড়া তো কোনো বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক নয়। প্রমাণ যতক্ষণ না পাওয়া যাচ্ছে না, আমি বা আপনি বা আমরা বা আপনারা বলতে পারবো না, সন্দেহ করতে পারি, এইটুকু। তবে এটা ঠিক যে নেপালের এই পরিস্থিতি আপাতত সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেনাবাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে, আর সেনাবাহিনী জানিয়ে দিয়েছে যে তারা স্থায়ী সেনা শাসনে যেতে প্রস্তুত নয়, সেনাবাহিনী আর শাসন চাইছে না। তারা একটা মোটামুটি নেপালের সংস্কৃতির সঙ্গে এখানে পাকিস্তানের সংস্কৃতি অনেকটা তফাৎ। পাকিস্তান যেমন সঙ্গে সঙ্গে সেনা ক্ষমতা দখল করে না, নেপালে কিন্তু সেনাবাহিনী সেটা করেনি, চাইও নি। আর তারা বলেছে যে রাজনৈতিক দলগুলোকে বসিয়ে আলাপ আলোচনার মধ্যে
আমরা একটা স্থায়ী সরকার গঠনের চেষ্টা করব, একটা নির্বাচনের চেষ্টা করব। রাষ্ট্রীয় আজ দেখুন কাঠমান্ডুর যে মেয়র, তার দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে অন্তর্বর্তীকালীন এই জেনজি নির্বাচিত মানে নেক্সট জেনারেশন জেট, যে এই ছাত্রছাত্রীরা বা পাবলিক জনগণ, আন্দোলনরত জনগণ, নেপালের উচ্চ বিচারালয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে বলেছে, মনোনীত করেছে তিনি তার স্বচ্ছ ভাবমূর্তির জন্য তাকে বলেছে আপনি এখন আপাতত আপনি শাসনভার নিন নেপাল, অন্য কাউকে আমরা এখন চাই না। তিনি শাসনভার নিয়েছেন অস্থায়ীভাবে অ্যাজ এ ইন্টারিম গভর্নর হিসেবে, এবং তিনি নেমেই বলেছেন, ডেটও ফিক্সড করে দিয়েছেন যে আমি 6 মাসের মধ্যে বা বেশ কিছু মাসের মধ্যে আমি সাধারণ নির্বাচন ডাকবো এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা স্থায়ী সরকার গঠিত হবে। এটা উনি প্রাক্তন বিচারপতি মাননীয়া সুশীলা কার্কি এটা বলেছেন। তার কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের মতো টালভাঙা করে ক্ষমতা দখল করে থাকার মানসিকতা নয়, তফাৎ এখানে। সুশীলা কার্কির সঙ্গে এই মোহাম্মদ ইউনূসের চারিত্রিকগত, শিক্ষা, সংস্কৃতির আর্থ অ্যান্ড হেভেন তফাৎ। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ইন্টারিম গভর্নর, সরকারের প্রধান, তিনি হচ্ছেন লোভী, আর সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন গভর্নর বা সরকারের মাথা, তিনি কিন্তু নির্লোভী, সৎ এবং স্বচ্ছ। তফাৎ এখানে। আর কি বলেছে যে এই নবীন প্রজন্মের এখানে আপনার কাঠমান্ডুর মেয়র ব্যালেন্স শাহের বয়স 30-এর কোঠায়, মানে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা রবি লামিছানে একজন জনপ্রিয় প্রাক্তন টিভি অ্যাঙ্কার, তারা এই নবীন প্রজন্মের আন্দোলনকারীদের পক্ষে এসে দাঁড়িয়েছেন এবং তাদেরকে কিছু কিছু পদ অস্থায়ীভাবে এখন গভর্নমেন্ট চালানোর জন্য সুশীলা কার্কি এদেরকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। একজন প্রাক্তন সরকারি অ্যাডভোকেটকে আইন বিষয়ক দপ্তরে উনি তার পছন্দের যে মহিলাকে উনি নিযুক্ত করেছেন। আর দেখুন, এর পাশাপাশি রাজতন্ত্রের সপক্ষে থাকা যে মানে ঘটনা হয়েছিল, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, যে এদের এই সরকারের প্রধানমন্ত্রী পদটা পাওয়ার জন্য বিভিন্ন বিরোধী পক্ষে অন্যান্য পার্টির কিছু কিছু নেতারা ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু তারা টিকতে পারেনি। জেনজিরা তাদের সমর্থন করেনি। আন্দোলনকারী বা আন্দোলনরত এই ছাত্রছাত্রী যে সংগঠনটা জেনারেশন জেড বা জেনজি, তারা কিন্তু সুশীলা কার্কিকেই, প্রাক্তন প্রধান বিচারপতিকেই তারা সমর্থন করেছে, যে ওনাকেই চায়। কেন? তিনি সৎ, নির্ভীক এবং স্বচ্ছ ভাবন। দেখেছে, সততা থাকলে তার পরবর্তীকালে আফটার রিটায়ারমেন্টও তার সম্মানটা, তার রেজাল্টটা পাওয়া যায়, তাকে মানুষ মনে রাখে। আর অসৎ, চোর ছ্যাঁচোর মরে গেল, মানুষ তার অভিশাপ দিয়ে যায়, কটূক্তি করে, সে অভিশাপগুলো পড়ে পরবর্তী জেনারেশন, তাদের পরবর্তী জেনারেশনকে ভোগ করতে হয়। আর এই যে তাদের সবাইকে পেছনে ফেলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উঠে এসেছেন কে জানেন? প্রাক্তন প্রধান বিচারপতি এই সুশীলা কার্কি। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র নেপালের মানুষের কাছে শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি বলেছেন, আর মানে আবেদন জানিয়েছেন। অনেকে মনে করছেন যে তিনিও এই পরিস্থিতির অন্তর্বর্তী সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। অবশ্যই পারেন। ভারতের জন্য পরিস্থিতি যে জটিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর কতটা নিরাপদ থাকতে পারে ভারত পাশে দাঁড়িয়ে ঘটনার জন্য, বা ধরুন নেপাল আমেরিকা বা চীনের রাজনৈতিক দৌলতের শিকারও হতে পারে, সেসবও চিন্তাভাবনা ভারতকে করতে হবে। তারপরে ধরুন যে ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক যুদ্ধে যখন গোটা পৃথিবীকে উথালপাথাল করে দিচ্ছে, তার মধ্যে নেপালের যে এই সংকট, একটা বাড়তি কূটনৈতিক বোঝা হয়ে দাঁড়াতে পারে আমাদের ভারতের পক্ষে, আমাদের দেশের পক্ষে। তো জানি না এই সন্দিষ্টিটা বা এই চিন্তাভাবনাটা আমাদের ভারতের বা ভারতবাসী হিসেবে
বা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আমাদের প্রধানমন্ত্রী শুধু নয়, আমরা টোটাল ভারতবাসী, দেশবাসী, আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সেদিকে তাকিয়ে থাকবে যে পরবর্তীকালে এর পরিণতিটা কি হতে পারে। আজ এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।